তোর জন্য খাবার নিয়ে এসে খুব দরদ হচ্ছে না, নে খা খা খা। এই কি ভাবছিস? হ্যাঁ তোরে তোরে ছেড়ে দেবে? হ্যাঁ কি ভাবতেছিস? হ্যাঁ এই বুড়ি, এই কি বলো বলো কি? এই বলো কি? এই বলো কি? হ্যাঁ বল বলো কি? তুই বাড়ি থেকে এসে বাইরের লোক ঢুকাবি, তারপর আমার নামে দুর্নাম করে বাড়ি থেকে তাড়াই দিবি না? আর তোরা কি? হ্যাঁ তোরা আমি ছেড়ে দেবো, তোরা আমি কিচ্ছু করবো না, তোরা আমি কিচ্ছু করবো না। হ্যাঁ বলো কি? বলো কি? হ্যাঁ তোরে খাওয়াই আমি, পড়াই আমি, রাখি আমি। হ্যাঁ আর তোর সাহস করতে হয়, তোর সাহস করতে হয়। হ্যাঁ তোর সব কিছু আমি করি। হ্যাঁ আর আমার মুখে মুখে তুই করিস না। হ্যাঁ না ধন্যে, তুই যেহেতু এই সংসারে কোনো কাজ করতে পারবি না, এই সংসারে তোর কোনো জায়গা নেই, দূর হয়ে যাওয়ার চোখের সামনে থেকে। বাবারে ভিক্ষা দাও বাবা। চাচিমা, চাচিমা আপনি এই বয়সে ভিক্ষা করেন? আপনার ছেলে মেয়ে নাই? আছে বাবা, তোমার মতো একটা ছেলে আমারও আছে। আমার ছেলেটা প্রবাসে থাকে, কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ আমি প্রবাসীর মা, রাস্তার ভিক্ষুক। আরে কি বলেন, নাটক সিনেমায় কত দেখছি প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক, সেটা আজকে আমি নিজের চোখে দেখলাম, শুনে খুব খারাপ লাগলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চাচিমা, আমার জন্য দোয়া করেন। আচ্ছা বাবা। মা মা কে? আরে সোহেল তুমি? কেমন আছো? এই তো ভালো। বললাম যে তুমি হঠাৎ করে। হুট করে চলে আসলাম। জানো আমার কোম্পানি থেকে আমাকে 6 মাসের ছুটি দিছে। সত্যি? হ্যাঁ 6 মাস? 6 মাস। যাক ভালোই হয়েছে। আমি তো ভাবছিলাম আস্তে আস্তে আর 1 বছর পর তুমি আসবা, আর তুমি বলছিলে মাত্র 2 মাসের ছুটি দিবে। যেহেতু তুমি 6 মাসের ছুটি পাইছো তাহলে তো ভালোই হলো। যাই হোক, আমি ডাকলাম মাকে, বের হয়ে আসলা তুমি। মা কোথায়? এই দেখো। আরে বাবা, মা তো বয়স হয়েছে নাকি, সংসারের সব কাজ তো আমাকে করতে হয়। এখন গেটে কেউ ডাকলে কি মা এসে খুলবে না আমি এসে খুলবো বলো তো? না তা ঠিক আছে, তারপরেও তুমি মাকে ডাকো, আমাকে দেখলে পারে মা অনেক খুশি হবে। মা মা। আরে থামো না, মা তো বাসাতে নাই, শুধু শুধু তুমি মা মা বলে ডাকতেছো। মা বাসাতে থাকলে আর তোমার কণ্ঠ শুনলে মা আসতো না? আরে মা বাসায় নাই, মা কোথায় গেছে? এই দেখো, সেই কথা তো বলেই নেই, মা তো খালার বাড়িতে ঘুরতে গেছে। আসলে খালার শরীরটা না খুব একটা ভালো নাই, তাই মা বলতেছিল যে বৌমা আমি যদি কয়েকটা দিন থেকে আসি তোমার কি অসুবিধা হবে? আমি বললাম না না, কোনো অসুবিধা হবে না। তাই তো আর কি খালার বাড়িতে গেছে। আরে সব ঠিক আছে, খালা অসুস্থ, খালাকে দেখতে মা গেছে, কিন্তু মাকে তুমি একা ছাড়লা কেন? তুমি তো মার সঙ্গে যাইতে পারতা, তাই না? কি যে তুমি বলো না। আচ্ছা তুমি বলো, মা তো আমাকে বলছিল এই যে বাড়িটা টোটাল কার উপর ছেড়ে যাইতাম বলো? আর তাছাড়া আশেপাশে যেরকম চোরের উৎপাত বাড়ছে না, যদি জানতে চাই বাড়িতে কোনো লোক নেই তাহলে চোর এসে আমার সব জিনিসটাকে চুরি করে নিয়ে যাইতো। আর তাছাড়া এখানে তো আমি অনেক কয়েক বছরে থাকি, একা থাকতে তো আমার সমস্যা নেই, আশেপাশে তো বাড়ি ঘরও আছে, তাই না? আচ্ছা বুঝলাম, তুমি বাড়ি দেখাশোনা করার জন্য মার সঙ্গে যাইতে পারোনি। এখন ভিতরে যাবা, মাকে তাড়াতাড়ি যায় ফোন দিবা,
কালকে সকালের মধ্যে যেন মা চলে আসে। আচ্ছা ঠিক আছে, সেটা দেখতেছি, চলো তো। আরে চলো, ভিতরে চলো। আল্লাহ, আজকে সারাটা দিন কিচ্ছু খাইনি। আল্লাহ তুমি রুজি মিলাই দাও আল্লাহ। ভাইজান, ভাইজান কয়টা টাকা ভিক্ষা দেন ভাইজান। আরে এখন সন্ধ্যা ঘুনায় গেছে, রাত হয়ে গেছে, অথচ আপনি এখনো রাস্তায় উপরে বসে ভিক্ষা করতেছেন। ভাইজান গো, সারাদিন পেটে একটু পানিও পড়েনি, কিচ্ছু খাইনি ভাইজান। যদি কিছু দিতেন আমি একটু খাবার কিনে খেতাম ভাইজান। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি বোন, বলেন আচ্ছা আপনার কি কেউ নেই, সন্তানাদি নেই? ভাইজান, আমার কষ্টের কথা শুনে আপনি কি করবেন? আমার সবই আছে। আমার একটা ছেলে আছে, আমার ছেলে প্রবাসে থাকে, কিন্তু কপাল দোষে আমি প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক হয়ে গেছি। আমার ছেলের বউ আমাকে খাইতে দেয় না, পড়তে দেয় না, বাড়ির সমস্ত কাজ কাম করায়। দিন শেষে একটু খাবার চাইলেই মারধর করে, বাড়ি থেকে বের করে দিয়েছে ভাই। পেটের ক্ষুধার যন্ত্রণায় আজ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছি ভাই। ও ভাই কিছু দেন না ভাই। আরে আপনি এটা কি বলতেছেন? আপনার ছেলে প্রবাসে থাকে, আপনার প্রবাসীর মা, অথচ রাস্তায় রাস্তায় আপনি ভিক্ষা করতেছেন, শুনে খুব কষ্ট পেলাম বোন। ইস, আরো বলতেছেন যে সকালের থেকে এ পর্যন্ত কিছুই খান নাই। শোনেন, এই সামনে দোকান আছে, দেখি আপনি কোনো খাবার ব্যবস্থা করতে পারি কিনা। আমি এক্ষুনি যাবো আর আসবো। বোন নেন, ধরেন, আপনি খান। কলা নিয়ে আসছি, রুটি নিয়ে আসছি, আপনি ইচ্ছা করে ইচ্ছা মতো খান, নেন। ভাইজান, আল্লাহ যেন আপনাকে অনেক সুখে রাখে, অনেক ভালো রাখে। আজকে আপনি আমার পেটের ক্ষুধা মিটালেন, আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে ভাইজান। ঠিক আছে, আপনি খান তো। কাঁদবেন না, খান। ঠিক আছে বোন, তাহলে আপনি খান, আমি আসি এখন। বাবা ভিক্ষা দাও বাবা। মা, সোহেল বাবা। মা তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? তুই কেমন আছিস সোনা? মা আমি ভালো আছি, কিন্তু তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? তোমার বৌমা বলছে তুমি নাকি খালার বাসায় গেছো, আমি সেটাই বিশ্বাস করছি। আর এখন দেখছি তুমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করছো, কিন্তু কেন মা? মা, তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? ও কিছু না বাবা, তোর এসব কথা শোনার দরকার নেই। না মা, আমাকে তো শুনতেই হবে। একজন প্রবাসীর মা কেন রাস্তায় ভিক্ষা করছে? মা তুমি আমাকে সব খুলে বলো। বাবা রে, শুনলে তুই তো সহ্য করতে পারবি না বাবা। তার চেয়ে ভালো তোর এসব কথা শোনার দরকার নাই। তুই ভালো আছিস তো? না মা, আমি ভালো নেই। একজন প্রবাসীর মা যদি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, একজন প্রবাসী কেমনে করে ভালো থাকবে মা? মা আমি সহ্য করতে পারবো, তুমি বলো তোমার সাথে কি এমন হয়েছে যে তুমি রাস্তায় ভিক্ষা করছো? শুনবি বাবা? হ্যাঁ মা, আমাকে তো শুনতেই হবে, তুমি বলো। তাহলে শোন।
আম্মা, আম্মা, আরে কই যে থাকে বুড়িটা? বৌমা, কি হয়েছে বৌমা? আচ্ছা, এক ডাক দিলে আপনি শুনতে পান না? না, বেলা কত বাজে এখন পর্যন্ত আপনি আমাকে ডাকেন নাই। আচ্ছা যাই হোক, সকালের নাস্তা কি রেডি হয়েছে? বৌমা, নাস্তায় প্রায় রেডি হয়ে গেছে। ও, প্রায় রেডি হয়ে গেছে, তার মানে এখনো নাস্তা কমপ্লিট হয়নি। আচ্ছা, এই সারা রাত ঘুম পারেন, তবু কি আপনার ঘুম পাড়া হয় না? এত বেলা হয়ে গেছে এখন পর্যন্ত নাস্তা রেডি হয় নাই। বৌমা, আসলে এক হাতে সব কাজ সারতে সারতে একটু দেরি হয়ে গেছে। এক হাত? হাত তো আপনি দুইটা দেখতে পাচ্ছি, এক হাত কোথায়? শোনেন, একদম কথার পরিপ্রেক্ষিতে কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার নাস্তা বানাই দিচ্ছি। আর হ্যাঁ, কালকে যে বললাম যে সকালে এই কাজগুলো করতে হবে, সেগুলো কি করা হয়েছে? বৌমা, কিছু কাজ করছি, কিছু কাজ বাকি আছে। আপনার করেনটা কি বলেন তো? শোনেন, এখন যেটা বলছে মন দিয়ে শোনেন, ভদ্র মানুষের মতো এখনই যাবেন। আর হ্যাঁ, আমার চাটা দেন, চা খাবো। আর তারপর আধা ঘন্টা পর আপনি আমাকে নাস্তাটা দিবেন। অবশ্যই কিন্তু ডিম পোস্টটা যেন থাকে, আর ডিম পোস্টে আজকে যেন লবণ না বেশি হয়, ঠিক আছে? আচ্ছা বৌমা, তাহলে তোমার চাটা আগে দেই। আচ্ছা ঠিক আছে, যান, তাড়াতাড়ি নিয়ে আসেন। আচ্ছা। এই চাটা নিয়ে আসে আগে, এটা আবার বলে দিতে হয়, অসহ্য লাগে মাঝে মাঝে। বৌমা, এই যে চাটা নাও। ঠিক আছে, দেন। আর হ্যাঁ, ওই দুপুরবেলা কিন্তু আমি গরুর মাংস খাবো, ঠিক আছে? একটু ঝাল ঝাল করে কষা কষা করবেন। আর হ্যাঁ, সাথে একটা পাতলা ডাউল করবেন। ফ্রিজে দেখবেন হচ্ছে আম কাটা আছে, ডাউলে অবশ্যই আম দিবেন, হ্যাঁ? আচ্ছা বৌমা। আর হচ্ছে একটু শাক ভাজি করবেন, আর ছোটো মাছ একটু দো পেঁয়াজে করবেন, মনে থাকবে? অবশ্যই যেন ঝাল ঝাল হয়, কারণ আপনি ভালো করে জানেন আমি ঝাল খাইতে একটু পছন্দ করি। আচ্ছা বৌমা। আর হ্যাঁ শোনেন, আমি খাওয়ার আগে আবার নিজে খাইতে বসেন না, আর খাবার কিন্তু আমার বেলা 2টার মধ্যেই চাই। আর যে 2টা পার হয়েছে না, তাহলে কিন্তু বুঝতে পারবেন, মনে থাকবে? আর প্রতিদিন আমার এইভাবে কিন্তু কথা বলতে ভালো লাগে না। প্রতিদিন সকালে উঠবো, আপনাকে ডাকবো, তারপর বলবো। কালকে থেকে আমি আপনাকে ডাকবো না। সকাল 8টার মধ্যে আমার চা রেডি থাকবে, আপনি আমাকে ডেকে তুলে চাটা দিবেন, আর নাস্তা আধা ঘন্টা পর, ঠিক আছে? এই চাটা কে বানাইছে? আপনি? কোন হাতে চাটা বানাইছে? এই হাত দিয়ে না? বাহ বাবা, আপনার হাত চেটে খায়। তারপরে এই, এটা কি চা বানাইছিস? হ্যাঁ, এই তুই কি জানিস না আমি ডায়েট করি, আমি ঠিকভাবে 3 বেলা খাই। আর তুই কি করছিস? চার মধ্যে তুই এত চিনি দিছিস। এই কয়দিন আমি বলছি, কয়দিন বলছিস চাতে চিনি কম দিবি? আমার চিনিতে সমস্যা হয়, তুই জানিস না? কি ভাবছিস? ও আচ্ছা, তুই ভাবছিস বেশি করে চিনি দিবি যাতে আমার ডায়াবেটিস হয়, তারপর খেয়ে দিয়ে আমি তাড়াতাড়ি মরে যায় না? আর এই সংসারটা টোটাল তুই রাজত্ব করবি, তাই তো? না বৌমা, আমি তো অল্প চিনি দিয়েছিলাম, কিন্তু বুঝলাম না। বুঝলো না? সত্যি বুঝলো না? ঠিক আছে, দাঁড়া, আমি তোকে বোঝাচ্ছি কিভাবে। চিনি আমাকে বেশি করে দিয়া না, তুই বদমাইশ কোথাকার। আমার মুখে মুখ তর্ক করছিস। চিনি আমার বাড়ি চাই। চাচি, শুনলাম 2 দিন যাবত আপনি না খেয়ে আছেন, এই ভাতগুলা খেয়ে নেন। বাবা জীবন, তুমি আমার জন্য খাবার নিয়ে আসছো, এইটা যদি বৌমা দেখে, তোমার রক্ষা নেই, সে সাথে আমাকে যে কি করবে তার কোনো ঠিক নেই। চাচি, আমি আশেপাশে দেখে আইছি, ভাবি এখন নাই, আপনি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেন। বাবা, তুমি অন্যের বাড়ির ছেলে হয়ে আমার প্রতি কত দয়া দেখালে আমি না খেয়ে আছি, অথচ আমারই বাড়ির বউ আমাকে খেতে দেয় না। আমি কত ক্ষুধার্ত, আমি কত কষ্ট পাচ্ছি। বাবা বলছি কি, তুমি চলে যাও, বৌমা যদি তোমাকে দেখে তাহলে তোমাকে আমাকে দুইজনকেই খুব বকা বকবে বাবা। তাই না? আপনি কি ওকে দুজনকে বকবো না? বকার কারণ থাকলে তো বকবই। বাহ বাবা, এই খাবারটা কোত্থেকে পাইলে? নিশ্চয় জীবন এনে দিছে। তো কি, হ্যাঁ, আজকাল দেখতেছি আমার শাশুড়ির জন্য তোমার দরদ উতলে উঠতেছে, ব্যাপারটা কি? এই বুড়িটার প্রতি আবার
এই বুড়িটার প্রতি নিশ্চয় তোমার প্রেম জাগি নেই, তাহলে এটা কি? ও কি ভাবতেছো আমার স্বামী থেকে প্রবাসে এই বুড়িটাকে হাত করে কিভাবে এই বাড়িতে বারবার আসা যায় আর আমাকে দেখা যায়, এরকম চিন্তা ভাবনা? সি সি সি, কি বলতেছেন ভাবি আপনি এসব? এই চুপ! কি ভাবিস হ্যাঁ? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? আমি কিছু বুঝি না? ওসব না আমি খুব ভালো করে জানি। এই তোদের মতো ছেলে পেলেগুলো না সবসময় চিন্তা ভাবনা করে যে প্রবাসীর বউগুলির সাথে কিভাবে টাঙ্কি মারা যায়। আমি না ক্যারেক্টার লুজ না, বুঝতে পারছিস? দেখেন ভাবি, আবল তাবল কথা বলবেন না। এই আবল তাবল আমি বলি? হ্যাঁ, তোরা আবল তাবলের মতো কাজ করবি আর আমি বললেই দোষ। এই বইটা বলতে তোর কিসের দরদ? হ্যাঁ, কি ভাবতেছিস বইটাকে হাত করে এই বাড়িতে আসবি, তারপর আমাকে বলবি ভাবে আপনাকে খুব ভালো লাগতেছে, তারপর তুই আমার সাথে টাঙ্কি মারার চিন্তা ভাবনা করবি? হ্যাঁ বৌমা, মুখ সামাল দিয়ে কথা বলো। আমার ছেলের মতো। এই কিসের তোর ছেলের মতো? এই তোর ছেলের মতো? তোর ছেলে না, তুই কি এটা ভুলে যাচ্ছিস? হ্যাঁ, আর শোন, ফের দা যদি দেখছি আমার ওই গেট প্রায় এই উঠানে তোর পা রাখে, তাহলে কিন্তু তোর পাটা কেটে একবার তোর হাতে ধরাই দিব, বুঝতে পারছিস? যা এখান থেকে যা, সব বিয়াদব কোথাকার। আর কি হ্যাঁ, তোর জন্য খাবার নিয়ে এসে খুব দরদ হচ্ছে না? নে খা খা খা। এই পাইছিস কি? হ্যাঁ পাইছিস কি? কি করলে? আমি আমি কি করলাম? চোখে দেখতে পাস না? চোখে দেখতে পাস না আমি কি করলাম? হ্যাঁ, এই তুই কি ভাবছিস? হ্যাঁ, তোরে তোরে ছেড়ে দেব? হ্যাঁ, কি ভাবতেছিস? হ্যাঁ, এই বুড়ে, এই কি বৌমা? বৌমা কি? এই বৌমা কি? বৌমা কি? হ্যাঁ বল, বৌমা কি? তুই বাড়ি থেকে এসে বাইরের লোক ঢুকাবি, তারপর আমার নামে দুর্নাম করে বাড়ি থেকে তাড়াই দিবি না? আর তোরা কি? হ্যাঁ, তোরা আমি ছেড়ে দেবো? তোরা আমি কিচ্ছু বলবো না, তোরা আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ, বৌমা কি? বৌমা কি? তোর সাহস কোথায় হয়েছে? লাগতেছে না? আরে তোর তো লাগুক, তুই দেখছিস না তোর লাগুক, বুঝতে পারছিস না তুই? হ্যাঁ, এই বুড়ে, এই বুড়ে কি? আশেপাশে মানুষ থেকে খাবার চাই খাবি, খাবার চাই খাবি তুই আশেপাশে মানুষ থেকে? হ্যাঁ, আর আমার কিছু কথা শুনতে হবে যে আমি তোকে খাবার খাইতে দিই না? আমি তোকে খাবার খাইতে দিই, আমি তোকে খাবার খাইতে দিই। হ্যাঁ, কি? বৌমা আমাকে দেবে না বৌমা। তোকে মারবো না, এই তোকে মারবো না, তোকে মারবো না, কি করবো? তোকে মারবো না, কি করবো? হ্যাঁ, কি করবো ক? মাঝে মাঝে ইচ্ছা হয় না তোরে একেবারে শেষ করে দি। আর যদি ফেরদার দেখছি না যে এরকম আশেপাশে মানুষের থেকে খাবার চাই খাইতে, সেই দিন দেখিস তোরে আমি কি করি। বিয়াদব বুড়ি কোথাকার। এই যে ওঠেন, এইখানে এত সুন্দর করে হা করে বসে আকাশের দিকে কি দেখতেছেন? হ্যাঁ, কলপাড়ে যে থাল বাসনগুলো রেখেছিলাম, আপনাকে যে মাজার কথা বলছিলাম, ওইগুলো মাজা হয়েছে না। বাবা, কত বড় সাহস! হ্যাঁ, আমার মুখের উপর বলতেছে না? এই বুড়ি, এই তোর যে ময়না সোনা পাখির মতো সুন্দর করে বললাম, আমার সুন্দর কথা তোর ভালো লাগে না? হ্যাঁ, তোর আমি সুন্দর করে বললাম কলপাড়ে থাল বাসন রয়েছে, আগে সেগুলো সুন্দর করে মেজে আসছেন, আপনি সেইগুলো না মেজে এখানে বসে আছেন কেন? কেন? বৌমা, সকাল থেকে অনেক কাজ করছি, এখন আর পারতেছি না। সেই কালকে দুপুরবেলা খাইছি, এই পর্যন্ত আমার পেটে এক ফোঁটা পানি পড়েনি। একটা মানুষ না খেয়ে কতক্ষণ কাজ করতে পারে? আমিও তো একটা মানুষ। এই দেখেন, আপনি খান নেই না, আমি তো সেটা ভুলেই গেছিলাম। আচ্ছা আপনিও না, আমাকে একটু মনে করে দিবেন তো। আসলে বিষয়টা হয়েছে কি, আমার না মনে ছিল না যে আপনি খান নেই। আমি ভাবলাম এতগুলো খাবার হয়েছে নষ্ট হয়ে যাবে, আর তাছাড়া আমার কুকুরটা তো আসলে এই বাসি পান্তা খাইতে পছন্দ করে না, এর জন্য আমি ভাতগুলো যেগুলো ছিল সবগুলো ওর সামনে নিয়ে যাই দিলাম যে ও পেটটা ভরে খাক। আপনি আগে বলবেন তো। আচ্ছা যাই হোক, ভুল আমার হয়েছে, আমি সরি বলছি। এক কাজ করে যাই সুন্দর করে থালা বাসনগুলো মাজেন, তারপর আবার যখন রান্না বান্না হবে তখন আপনাকে পেট ভরে খাইতে দেবো, হয়েছে? বৌমা, তোমার কুকুরের পেটের ক্ষুধার দাম আছে, কিন্তু আমি তোমার শাশুড়ি, আমি এই বাড়ির একটা মুরব্বী, আমার কোনো দাম নেই, আমার এক মুঠো ভাত জোটে না, অথচ তুমি কুকুরকে পেট ভরে খাইতে দিছো। এই ভালো হয়ে বলছিস তো, ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না তোর আমার কথা? তোকে তো সুন্দরভাবে বললাম যে আমি ভুলে গেছিলাম। কেন তুই চাইতে পারিস নাই? হ্যাঁ, তোর মুখ নেই? আরে তুই ঠিক সময় মতো চাস নেই, আর আমার মাথায় ছিল না, কারণ আমার মাথার ভিতরে না অনেক প্যারা থাকে, তুই খাইলে খাইলে না সেটা ভাবার মতো সময় থাকে না।
আমি কুকুরকে ভাতগুলো দিচ্ছি, তোরা তো ভালোভাবে বলতেছি, বলছি তো খাইতে দেবো নাকি? তারপরে এক কথা কেন বলিস? হ্যাঁ, বৌমা, কাজের অর্ডার যখন একটার পর একটা করো তখন তো খুবই ভালো মনে থাকে। আর এই মানুষটাই যে না খেয়ে কাজ করতেছে, তাকে একটু খাবার দেওয়ার কথা তোমার মনে থাকে না? না থাকে না, শুনতে পাইছিস? থাকে না। শোন, একদম আমার মুখে মুখে কিন্তু তর্ক করবি না, এর ফল কিন্তু ভালো হবে না। আমি কিন্তু তর্ক করে একদম পছন্দ করি না। কেউ যদি আমার মুখে মুখে তর্ক করে না, আমার কিন্তু একটা মাথায় উঠে যায়। আর আমার মাথায় যখন রাগ ওঠে তখন আমি কি কি করতে পারি তুই মনে হয় খুব ভালো করে জানিস, তাই না? তাই বলি কি, কথা না বাড়ে সুন্দর করে এখান থেকে যায়, থালবাসনগুলো মার যা। তারপরে সুন্দর করে কুটাবাটা করে রান্না বান্না করবি, তারপর তোকে খাওয়ার ব্যবস্থা করবি। আর হ্যাঁ, তার আগে আমার কিছু কাপড় চোপড় আছে, ধুয়ে দিতে হবে। দেখ, আমি আমার রুমে বের করে রাখছি, ওগুলো নিজে খেতে দে যা। বৌমা, আমাকে খাইতে না দিলে এত কাজ করা আমার পক্ষে সম্ভব না। আমি পারবো না কাজ করতে। পারবি না? না। পারবি না? পারবি না তুই? এই, তুই বলবি তুই পারবি না, কাজ করতে পারবি না? হ্যাঁ, তুই গিলবি তারপর কাজ করে? তোর সাহস করতে হয়, তোর সাহস করতে হয়। হ্যাঁ, কি বলি তুই? কি বলি? হ্যাঁ, তোর সাহস করতে হয়। কি, তুই পারবি না? এই বুড়ি, এই পারবি না? হ্যাঁ, তুই পারবি না? হ্যাঁ, কে বললি তুই পারবি না? হ্যাঁ, তুই পারবি না? হ্যাঁ, তুই এত সাহস হয়ে গেছে আমার মুখে মুখে তুই তর্ক করিস, তুই পারবি না? তোর এই, তোরে কি করতে তোরে কি করতে পারবি না? হ্যাঁ, এই তোরে খাওয়াই আমি, পড়াই আমি, রাখি আমি। হ্যাঁ, আর তোর সাহস করতে হয়, তোর সাহস করতে হয়। হ্যাঁ, তুই পারবি না? না, পারবি না। এই, তোর সব কিছু আমি করি, আর আমার মুখে মুখে তুই করিস না। হ্যাঁ, এক কথা লাগছে, এক কথা লাগছে, এক কথা লাগছে। কি, হ্যাঁ, কেমন লাগে? এই, ময়না পাখির মতো যখন তোকে সুন্দরভাবে আমি বলছিলাম, আমার কথা তোর ভালো লাগেনি না? রোজ রোজ তুই কি ভাবিস? হ্যাঁ, তুই আমার সাথে শয়তানি করিস? হ্যাঁ রে, তুই আমার সাথে শয়তানি করিস? শোন, তোর যদি এখন আমি শেষ করে দিই না, তোকে বাঁচানোর মতো কেউ নাই, বুঝতে পারছিস? কি তাই কি ভাবছিস? হ্যাঁ? তোর তোর যখন যেমন চাবি, যখন যেমন চাবি তুই তখন থেকে বলবি, তখন থেকে বলবি। আর তোরে আমি ছেড়ে দেবো। কি কার লাগে কি কর, কার লাগে কি? আর এরকম করবি তুই? আর এরকম করবি, আর এরকম করবি, আর এরকম করবি? হ্যাঁ, শোন, আর যদি বেশি বাড়াবাড়ি করছিস না, তাহলে তোর তো এখন কি শিক্ষা দিলাম, এর চেয়ে বেশি শিক্ষা না আমি তোরে দেবো, বুঝতে পারছিস? শোন, একটা কথাও না, ওঠ ওঠ বলছো, ভদ্রবাস ওঠ, ওঠ 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 ওঠ। শোন, আবার হাতে যদি আরো মার না খাইতে চাস, এখান থেকে সোজা কলপাড়ে যাবি, যায় থালসুগুলো বেঁধে আসবি। যা, কি হলো? যা। তো বৌমা, আমাকে খাইতে না দিলে আমি কাজ করতে পারবো না। কি বললি তুই? এই এই, তোমার এত লজ্জা হলো না? না, হ্যাঁ, তুই কি বললি? তুই কাজ করতে পারবি না? তুই কাজ করতে পারবি না? এই, তুই কাজ করতে পারবি না? দাঁড়া, তোকে দেখাচ্ছি, দেখাচ্ছি তোকে, কাজ করতে পারবি না। এই না, ধর নে, তুই যেহেতু এই সংসারে কোনো কাজ করতে পারবি না, এই সংসারে তোর কোনো জায়গা নেই, দূর হয়ে যাওয়ার চোখের সামনে থেকে। ওই টুকরাটা নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা। শুনতে পাইছিস তো? 5 মিনিটের মধ্যে যদি এখান থেকে না যাস, তোর মুখ যেন আমাকে দেখতে না হয়, কথাটা যেন তোর মাথায় থাকে। মা তোকে এত অত্যাচার করছে, এত নির্যাতন করছে, কই তুমি তো আমাকে কখনোই বলনি। আমি তো তোমার সঙ্গে মাঝে মধ্যেই কথা বলতাম, তুমি বলতা তুমি অনেক ভালো আছো, তুমি অনেক সুখে আছো, কিন্তু
তোমাকে এত নির্যাতন করছে, এত অত্যাচার করছে, শুধু তাই না, বাড়ি থেকে বের করে দিয়েছে, আর তুমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করছো। মা, আমি অনেক সহ্য করছি, আর না, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। না বাবা, এই কথাটা তুই আমাকে বলিস না। ওই বাড়িতে আমি আর ফিরে যাব না। আমি যদি ওই বাড়িতে ফিরে যাই তাহলে বৌমা এবার আমাকে মেরেই ফেলবে বাবা। আমিও দেখতে চাই ও কেমন করে আমার মাকে নির্যাতন করে, কেমন করে আমার মাকে বাড়ি থেকে বের করে দেয়। মা, তুমি চলো না আমার সঙ্গে। মাগো, কেউ বাড়িতে আছেন? ও মাগো, আরে কে? আমি একজন অচল ভিক্ষুক। আরে বাবা, এমন ভাবে হাক ডাক পাচ্ছিল, ভাবলাম কে না কে। এই শোনো, এই ফকিরদের দেখলে না আমার একদম সহ্য হয় না। এসব যত সব রাস্তা ফকির টুকির, যাও তো রাস্তা রাস্তা ভিক্ষা করে যাও। মাগো, আমাকে কিছু ভিক্ষা দিবে? আমি না সারাদিন কিচ্ছু খাইনি। শুনতে পাওনি? বললাম না, যাও এখান থেকে। মাগো, অল্প তো একটু চাউলই দেন। এটা মহাজালা পড়লাম। বাবা বাবা, এতক্ষণ পরে বলি কি ব্যাপার, ফকির হঠাৎ এই সময় কোত্থেকে আসলো? তার মানে কি, হ্যাঁ, নিজে তো রাস্তায় রাস্তায় ভিক্ষা করিস আর একটা ফকিরের সাথে টেনে নিয়ে আসছিস না? দেখো মা, আমি তো একা একাই আসছি। এই শোন, এখান থেকে যা যা। আর তুই তুই এই বাড়ি থেকে কিসের জন্য রে? এই তোর লজ্জা না? হ্যাঁ, তোর যে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, সব ভুলে গেছিস? বৌমা, আমার স্বামীর বাড়ি আমি আসবো, তাতে তোমার অনুমতি নেওয়া লাগবে। কি? এই দাঁড়া, তুই কি বললি? তোর সামনে এই কি রে বলি? হ্যাঁ, আবার ঘাড় ধাক্কা দিয়ে তাড়াই দিছি না? এবার তোর এমন নির্যাতন করবো না, এই বাড়ির কথা না তুই ভুলেই যাবি। যা দূরা দূরা বলছিস। যা। কি এই বোমা, কি যাবি না? না না, তোর একদম শেষ করে ফেলবো। যাবি না? বৌমা, ছেড়ে দাও আমাকে, বলছি খুব খারাপ হয়ে যাবে। এই তুই কি খারাপ হবে? হ্যাঁ, কি আমার কি করবে? আমি বলছি ছাড়বো না তোকে। না রে, এই, হ্যাঁ, বৌমা ছেড়ে দাও বলছি। ছেড়ে দেবো মাগো, তোর তো আমি ছাড়বো না। আমাকে চারটা ভিক্ষা দেও না। ভিক্ষা না? হেই, একটা দেখেও তোর লজ্জা হচ্ছে না? তোর তো ভিক্ষা আমি। সোহেল, তুমি তুমি এই অবস্থা কেন? ও বুঝতে পারছি, তোমরা দুইজন মিলে মজা করতেছিলে না? আমি না আগেই বুঝতে পারতেছিলাম, এই জন্য তো আমিও মজা করতেছিলাম তোমাদের সাথে। মজা না, আমরা নাটক করব তো রিয়াকশন দিচ্ছিলাম যে ভিক্ষা করতে হলে পারে কিভাবে ভিক্ষা চাইতে হয়, কিভাবে হাত পাততে হয়। আমার মা তো অনেক দিন ধরে রিয়াকশন দিচ্ছে, রাস্তা রাস্তায় দাঁড়িয়ে সবাইকে বলতেছে, মাগো আমাকে কিছু ভিক্ষা দাও, আমি সারাদিন কিছু খাইনি। ওই রিয়াকশন দিতে দিতে ও অনেক ভালো অভিনয় শিখে গেছে, দেখছিস না? আমিও অনেক ভালো অভিনয় শিখে গেছি, আমি কিভাবে মানুষের বাড়িতে ভিক্ষা চাইতে হয় সেটাও শিখে গেছি, তাই না? ইয়ে মানে আমিও তো তোমাদের সাথে ভালোই অভিনয় করলাম, তাই না? এই যে আমি যেরকম আম্মার সাথে খারাপ ব্যবহার করলাম, আর এগুলো তো অভিনয় করতেছিলাম। হ্যাঁ, কিন্তু তুই যে এত ভালো অভিনয় করিস সেটা তো আমি জানতাম না। আজকে তোর অভিনয় দেখে না আমি অনেক খুশি, কিন্তু তুই এই জায়গায় আসিস কেন? তোর তো বাংলাদেশ চলচ্চিত্রে থাকা উচিত, সে জায়গায় তুই ভালো ভালো অভিনয় করবি, মানুষ সবাই তোর অভিনয় দেখে হাততালি দেবে, তুই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবি, তাই না? কি 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 বলতেছো? আমি না বুঝতে পারতেছি না। কিচ্ছু বুঝতে পারছিস না? তুই কিচ্ছু বুঝতে পারছিস না? তুই ভাবতেছিস আমরা অভিনয় করতেছি না? এ তুই অভিনেতা হলেও আমি তো অভিনয় করছি না, আমি বাস্তবতা দেখছি। প্রবাসী মা রাস্তা রাস্তায় ভিক্ষা করতেছে, আমি সেটা দেখতে পাচ্ছি, আর তুই দেখতে পাচ্ছিস অভিনয়। আমি অভিনয় করতেছি, আরে অভিনয় তো তুই করছিস। আমি প্রবাস থেকে আসলাম, তুই সুন্দর করে আমাকে বললি আমার মা খালা বাড়িতে বেড়াইতে গেছে, আমার মা অনেক ভালো আছে, আমি তোর কথা বিশ্বাস করলাম। কিন্তু রাস্তায় গিয়ে কি দেখলাম? আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে। কিন্তু কেন কেন একজন প্রবাসী মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে? এই দিন দেখার জন্য আমি প্রবাসে এত কষ্ট করছি না, আমার মাকে ভালো রাখার জন্য ওই দূর প্রবাসে আমি এত কষ্ট করছি। তুই জানিস আমি কি কাজ করতাম? তুই যখন আমাকে ফোন দিতি আমি বলতাম আমি এসি রুমে বসে খাবার প্যাকেট করি, আমি অনেক ভালো আছি, মাত্র 4-5 ঘন্টা ডিউটি করি, আমার মতো ভালো কেউ নেই। তুই কি ভাবছিস
প্রবাসীরা 2 ঘন্টা 3 ঘন্টা ডিউটি করে আর এসি রুমে বসে থাকে আর মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে? না, একজন প্রবাসী 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করতে হয়, বাড়িতে এসে নিজে রান্না করে খাইতে হয়, ঘুমানোর একটু টাইম সে পায় না, আবার ভোর 6টায় ডিউটিতে যেতে হয়। আমি মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর উপরে ডিউটি করতাম, উর্দম বাজাইতাম, উপর থেকে অনেক তাপ পড়তো, নিচের বালু গরম হয়ে যাইত, শরীরের যে জায়গায় হাত দিতাম সেই জায়গায় ফুসকা পড়ে যাইতো, সারা শরীরে শুধু ব্যথা ব্যথার ব্যথার যন্ত্রণা। এত যন্ত্রণা সহ্য করেও আমরা মাসের পর মাস, বছরের পর বছর চাকরি করতাম। কি আশায় জানিস? 5 বছর 10 বছর চাকরি করব, বাড়িতে যাব, বাকি জীবনটুকু পুরো পরিবারের সঙ্গে ভালো কাটাবো। আমিও সেটাই করছিলাম, কিন্তু বাড়িতে এসে কি দেখলাম? বাড়িতে এসে দেখলাম একজন প্রবাসী মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। এত টাকা ইনকাম করে লাভ কি? আমি এত টাকা ইনকাম করে আমার লাভ কি হয়েছে? যদি সেই প্রবাসীর কষ্টের টাকা তার মাই খাইতে না পারে, তাহলে এত কষ্ট কেন করছি আমি? তোকে ভালো রাখার জন্য? তুই তো অনেক ভালো আছিস, সুন্দর সুন্দর খাবার খাচ্ছিস, সুন্দর সুন্দর পোশাক পরতেছিস, যখন যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছিস। তোকে ভালো রাখার জন্য ওই দূরপ্রবাস আমি কষ্ট করি নাই, আমার মাকে ভালো রাখার জন্য আমি এত কষ্ট করছি। আর আমার সেই মাকে তুই প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক বানাইছিস। তুই কি ভাবছিস আমি এটা কিছুই জানতে পারবো না? কোনোদিন কিছু বুঝতেই পারবো না, কারণ তুই সুন্দর অভিনয় করতে পারিস, কিন্তু অভিনয় আমরাও কম করতে পারি না। তাই অভিনয় করেই তোর সত্যটা আমি জানলাম। আমি জানি আমি যদি সুন্দর করে এসে বলতাম আমার মাকে তুই রাস্তায় ভিক্ষা করেছিস কেন, তুই সুন্দর করে একটা নাটক সাজিয়ে আমাকে আবার ভুল বুঝাইতি, কিন্তু আমি তো সেটা বুঝবো না। এজন্য আমি বাস্তব প্রমাণ করার জন্য ভিক্ষুক সেজে এই বাড়িতে আসলাম আর দেখলাম আমার মাকে তুই কিরকম নির্যাতন করিস, কি অত্যাচারগুলো করিস। কি ভাবছিস এত কিছু পরেও আমি তোকে ক্ষমা করে দিব? না, তোকে আমি ক্ষমা করব না। আবার ভাবিস না আমি তোকে ডিভোর্স দিয়ে দেব, আমি তোকে ডিভোর্সও দিব না, আমিও তোকে দিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করাবো। তারপরে দেখতে পারবি একজন মানুষের কাছে হাত পাতা কতটা কষ্টের। না সোহেল, প্লিজ এরকমটা করো না আমার সাথে। আমি তো তোমার বউ নাকি? দেখো সোহেল, আমি ছোট মানুষ একটা ভুল করে ফেলছি, এবারের মতো তুই আমার ক্ষমা করে দে প্লিজ। তুই ভুল করিস নাই, তুই করছিস অপরাধ, আর অপরাধের শাস্তি হিসাবে আমিও তোকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করাবো। মা ধর, সোহেল, তুই আজকে সারা দিনে যে টাকা ভিক্ষা করে সন্ধ্যায় বাড়িতে আসবি, দেখবো তুই কয় টাকা ভিক্ষা করে আনতে পারিস। যা। সোহেল আমার কথাটা শোন। কোনো কথা হবে না, আগে ভিক্ষা করে টাকা নিয়ে আসবি, তারপর আমার সঙ্গে কথা বলবি। যা যা বের হ। তোকে আমি বলছি না যে আমার ভাইয়ের জুতা তুই পরিষ্কার করবি, মানে তুই পরিষ্কার করতেই হবে। যা, জুতা পরিষ্কার কর। আরে ওঠ, তোর এত বড় সাহস, তুই আমাকে হুমকি দিচ্ছিস? দেখ তোর আজ আমি কি অবস্থা করি। এই, তুই আমাকে হুমকি দিস? বল, তুই আর আমাকে হুমকি দিবি? কোন মুখ দিয়ে কথা বলিস? তোর এই মুখে আজকে আমি একদম থাতলা করে দেব। তোর এই মুখ বেশি কথা বলছে তাই না? দেখ তোর এই মুখের আমি কি হাল করি, যেন তুই আর কখনো আমার মুখে মুখে তর্ক করতে না পারিস। বাজান, ঠিক আছে, কয়টা টাকা ভিক্ষা দিবে? সারাদিন অনাহারে দিন কাটাচ্ছে, কয়টা টাকা ভিক্ষা দিলে
দোকান থেকে কিছু কিনে খাইতাম। কি কোন চাষি, আপনি সারাদিন কিছু খান নাই? আপনার বাসায় কি আপনার ছেলে মেয়ে নাই? বাড়ির তো সাওয়াল মেয়ে আছে বেটা, সাওয়াল মেয়ে পেটে জন্ম দিলেই কি মায়ের আহার জোটে কম? আমার কপালে কারো ভাত নেই, তাই পথে পথে ভিক্ষা করতে বাড়াইছি। বাজান, এত কথা শুনে তুমি কি করবে? আমার যদি কটা ভিক্ষা দিত আমি খুব খুশি হইতাম। কি বলেন চাষি, আপনার ছেলে মেয়েও আছে আর আপনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করেন কেন? আপনার ছেলে মেয়েকে আপনাকে খাইতে দেয় না? বাবারে, আমি তো তোমাকে কইলামই আমার সাওয়াল মেয়ে সব আছে, কিন্তু তারে খাওয়ার আমার জোটে না। বাজার, মেলা বেলা হয়ে গেল, আমার আবার গাওয়ালে আরো হাঁটা লাগবে। তুমি আমার কয়টা যদি ভিক্ষা দিতে আমি সামনের দিকে আগাইতাম। চাষি, আমার জন্য দোয়া করেন। আল্লাহ তোমার মঙ্গল করুক, তুমি মানুষের মতো মানুষ হও। আমি আসি বাজার। মা, মা, আখি, আখি, সোহেল, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কি আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছ, তাই না? অবাক তো হওয়ারই কথা, তুমি আমাকে কিছুই বললা না, হুট করে দেশে চলে আসলা। আমি তো দেখে একদম অবাক হয়ে গেছি। আচ্ছা, তুমি আমাকে কেন বললা না বলো তো? আমি যদি তোমাকে বলতাম আমি প্রবাস থেকে চলে আসছি, তাহলে তুমি কি করতা? একটা গাড়ি রিজার্ভ করে এয়ারপোর্টে চলে যাইতা। কিন্তু আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে পারতাম না, এই জন্য তোমাকে না বলে আসছি যে তুমি আমাকে দেখে অবাক হয়ে যাবা, আমি তোমাকে সারপ্রাইজ দিব। আচ্ছা, তুমি আসলা, মাকে তো দেখলাম না, মা কোথায়? মা, ওই যে দেখো, মা তো হচ্ছে জাকিয়াদের বাড়িতে গেছে। কি বলো, মা বাড়িতে নাই? মা জাকিয়াদের বাড়িতে গেছে? হ্যাঁ, আসলে হয়েছে কি, তোমার বোনটা একদম পাগলামি শুরু করছে। সে নাকি মাকে অনেকদিন দেখে না। আমি তাকে বললাম যে তুমি বাড়ি আসো, তোমার বোন তো আসবে না, তোমার বোন জামাই নাকি তাকে আসতে দেবে না, তাই মাকেই পাঠানো হয়েছে। দেখো, আমি প্রবাস থেকে আসার সময় গাড়িতে ভাবতে ভাবতে আসছি, বাড়িতে যাব, সবাইকে সারপ্রাইজ দিব, আমার মায়ের পা ধরে সালাম করব। আর বাড়িতে এসে দেখছি আমার মাই বাড়িতে নাই, আমার মা আমার ছোট বোনের বাড়িতে বেড়াইতে গেছে। না, আমার ভালো লাগতেছে না। আমি এখনই জাকিয়াদের বাড়িতে যাব, যে মাকে নিয়ে আসবো। আরে পাগল, এত উতলা হচ্ছ কেন? তুমি সবেমাত্র দেশে আসলা, তুমি আজকের দিনটা রেস্ট করো। আর শোনো, তোমার যেতে হবে না, আমি ফোন দিয়ে বলে দিচ্ছি। তুমি দেখো, মা সহকারে জাকিয়া এবং তার জামাই সবাই চলে আসবে তোমাকে দেখার জন্য। তুমি এত চিন্তা করছো কেন? মা তো আর একেবারে যায়নি। না, তুমি কখন ফোন দিবা আর কখন মা আসবে আর কখন আমি মাকে দেখবো, তার চাইতে আমি এই বোনেদের বাসায় যাই, যাই জাকিয়াদেরকে সবাইকে নিয়ে মাকে নিয়ে বাড়িতে আসবো। ধুর বোকা, তুমি এতদিন পরে দেশে আসছো, আমার কি ইচ্ছে করছে না তোমার সাথে আমি একটু একাকিত্ব সময় কাটাই? আচ্ছা তুমি বাদ দাও না, আমি এক্ষুনি ওদেরকে ফোন করে দিচ্ছি, চলে আসবে মা। তুমি এখন রুমে চলো তো। আচ্ছা, এখনই ফোন দিবা, এই সন্ধ্যার আগেই যেন মা আর সবাই চলে আসে। আচ্ছা ঠিক আছে, এখন চলো। আচ্ছা ঠিক আছে, ভিতরে চলো। হে আল্লাহ, আজকে কি তুমি আমার রেজেকে কিছুই রাহনি? সারাটা দিন এই পথে বসে রইলাম,
একটা টাকা ভিক্ষাও কেউ দিল না। আমি এখন কি খাবো? তুমি যদি রেজেকে কিছু নাই রাখবে তাহলে পেটে খিদে দিছাও কে? আর খিদে যদি দিবে তাহলে আহারের ব্যবস্থা করনি কে? আমি তো আর খিদে জ্বালা সহ্য করতে পারতেছি না। হে আল্লাহ, আমাকে একটু আহারের ব্যবস্থা করে দাও। একটা গাড়ি আসতেছে, হাত পাতি দেই, ভিক্ষা দেয় কিনা। এই গাড়িতে নো একটা টাকা কেউ ভিক্ষা পেলাইলি না। হাই রে কপাল, সাওয়াল থায় প্রবাসে, আর আমি কিনা রাস্তার ভিক্ষুক। প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক। সেই ফজরের সময় এসে বইছি, এখন এসার আজান পড়ে গেছে, একটা টাকা ভিক্ষা পাইলাম না। আমি এখন কই যাব? এসার আজান পড়ে গেছে, আমি এখন কি করব? হে আল্লাহ, আমাকে একটা পথ দেখাও। পথে কেউ নেই। বাজান, হয়ে বাজান, ঘরে টাকা ভিক্ষা দেও না। মা, মা, সোহেল, মা, তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? তোমার হাতে ভিক্ষার থালা। তুমি না জাকিয়াতের বাসায় গেছো? তুমি না আমার বোনের বাড়িতে বেড়াইতে গেছো? কিন্তু তুমি মা রাস্তায় ভিক্ষা করছো কেন? না রে বাবা, তুই যা জানিস সব মিথ্যা। নিশ্চয় তোর বউ কইছে যে আমি জাকিয়ারের বাড়ি গেছি। আমি জাকিয়ারের বাড়ি যাইনি। হ্যাঁ মা, আমি প্রবাস থেকে আসার পরে আকিকে জিজ্ঞাসা করছি আমার মা কোথায়। আকি বলছে তুমি নাকি জাকিয়াতের বাসায় বেড়াইতে গেছো। কিন্তু আমি এটা কি দেখছি মা, তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন? মা, আমি কি এই দিন দেখার জন্য প্রবাসী এত কষ্ট করছি যে একজন প্রবাসী মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে? মা, তুমি রাস্তায় ভিক্ষা করছো কেন মা? আমার কিছু করার ছিল না রে বাজার, আমার কিছু করার ছিল না। মা, তোমার সঙ্গে কি এমন হয়েছে যে তুমি রাস্তায় ভিক্ষা করতে বাধ্য হয়েছো? মা, মানুষ তো সামান্য একটু কষ্টতে রাস্তায় ভিক্ষা করে না। তুমি সামান্য কিছু খাবারের জন্য মানুষের কাছে হাত পাচ্ছ। মা, কি হয়েছে আমাকে সব বলে বলো। ও, হ্যাঁ, আমি সব খুলে কব। আমার এখন কোনো ভয় নেই। হ্যাঁ, আমার বুকের ধন, বুকের মানিক ফিরে আইছে। তাহলে শোন আমার সাথে কি হয়েছে। এই, তোকে কতবার বলছি তুই এই বাড়ি থেকে বের হয়ে যা, কিন্তু তুই আমার কোনো কথা না শুনে এই বাড়িতে কেন পড়ে আছিস? কেন পড়ে থাকবো না কও? আমি যাব কই? আমার তো কোনো যাওয়ার জায়গা নাই। এটা তো আমার সওয়ালের বাড়ি, আমার স্বামীর ভিটা। এই ভিটা ছেড়ে আমি কই যাব? তুমি একটু বোঝার চেষ্টা করো। এই, তোর কথা আমি কি বুঝবো? তুই কি আমার কথা বুঝিস না? তোর ছেলে যে দূর প্রবাসে এত কষ্ট করে টাকা ইনকাম করে, সেই টাকা দেশে পাঠায়, আর তুই বুড়ি সেগুলো বসে বসে আরামায়েশ করে খাস। এই যে প্রতি মাসে তোর পেছনে গাদা গাদা টাকার ওষুধ লাগে, এই টাকাগুলো কোত্থেকে আসে? তুই তো পারিস না সংসারে একটু উন্নতি করতে। কিভাবে অবনতি করা যায় তোর মাথায় শুধু সেই চিন্তা। বৌমা, বসে বসে আমি কই খাই? সংসারের সমস্ত কাজ তো আমি নিজেই করি।
তুমি গোসলের পরে তোমার পরনের কাপড় চোপড়গুলা তুমি বাথরুমে রেখে দাও, সেগুলো পর্যন্ত তুমি আমাকে দিয়ে ধোয়াও। বিছানার চাদরটা পর্যন্ত কোনো সময় ধুয়ে দেখো না। তাহলে আমি বসে বসে কি করে খেলাম? তুমি আমাকে একটুকু সময় শান্তি দাও না। সারাক্ষণ তুমি একটার পর একটা হুকুম জারি করতেই থাকো। আমার কি তোমার মানুষ মনে হয় না? আমি কি একটা পশু যে গাধার মতো সারাক্ষণ আমাকে দিয়ে খাটাও? এই এই সংসারে তুই খাটবি না তো আমি খাটবো? তুই জানিস না যে তোর ছেলে আমাকে বিয়ে করছে, বিয়ে করে প্রবাসী গেছে? তার মানে কি আমার স্বামী প্রবাসী আর আমি প্রবাসীর বউ হয়ে সংসারে কাজকর্ম করব? তা তো না। তোর মতো একটা বুড়ি এই বাড়িতে থাকতে আমি কিসের জন্য কাজ করতে যাব? আরে তুই তো এই বাড়ির চাকরানি, তুই এই বাড়ির সমস্ত কাজ করবি আর আমি আরামায়েশ করে দিন যাপন করব। কে বৌমা, আমার সাওয়াল প্রবাস দিন কষ্ট করে এত টাকা পয়সা দেয়, সেই টাকা দিয়ে তুমি আরাম আয়েশ করো, নিজের পছন্দ মতো কাপড় চোপড় কেনো, নিজের পছন্দ মতো খাও। কে আমার কি অধিকার নেই? আমার সাওয়াল প্রবাস দিন এত টাকা কামাই করে, সে টাকার কি বিন্দু পরিমাণ অংশ আমার অধিকার নেই? আমি কি আরাম আয়েশ করতে পারিনি? তুমি যেরকম আরাম আয়েশ করবে এখন থেকে আমিও আরাম আয়েশ করেই থাকবো, নয়তো আমি সব কথা সহেলে কয়ে দেব। কি তোর এত বড় সাহস? তুই আমাকে হুমকি দিচ্ছিস? দেখ তোর আজ আমি কি অবস্থা করি। এই, তুই আমাকে হুমকি দিস? বল, তুই আর আমাকে হুমকি দিবি? কোন মুখ দিয়ে কথা বলিস? তোর এই মুখে আজকে আমি একদম থাতলা করে দেব। তোর এই মুখ বেশি কথা বলছে তাই না? দেখ তোর এই মুখের আমি কি হাল করি, যেন তুই আর কখনো আমার মুখে মুখে তর্ক করতে না পারিস। বাবা ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আর কোনো তর্ক করবো না, আমার লাগতেছে বাবা, ছেড়ে দাও। মুখে মুখে তর্ক করার সময় মনে থাকে না, হ্যাঁ? আর মুখের পর দিলে তখন তোমার লাগে। ওঠ, ওঠ, আরে ওঠ, ওঠ। এই মুখটা খুব চলাচলে না। আমার ইচ্ছা করছে কি জানিস, তোর এই মুখটা আমি সুই সুতা দিয়ে একবার সেলাই করে দেই, যেন তুই এই মুখ নিয়ে আমার সামনে বড় বড় কথা বলতে পারিস না। তুই কি বললি? তোর ছেলেকে সবকিছু বলে দিবি? আরে তোর ছেলে তো রয়েছে সেই দূর প্রবাসে, তোর ছেলেকে তুই ফোনে সবকিছু বললি, কিন্তু তোর ছেলে দেশে আসার আগেই তোকে যে আমি একেবারে শেষ করে ফেলবো এইটা কি তোর মাথায় একবারই আসেনি? তোকে আমি ভালোই ভালোই বলছি, এই বাড়িতে থাকতে হলে আমার কথা অনুযায়ী থাকতে হবে। আর তোকে আমি একটা কথা বলে দিই, তুই প্রয়োজনে বাড়ি থেকে চলে যা। তুই যদি বাড়ি থেকে চলে যাস তাহলে তোর জন্যই ভালো হবে। কথাটা তুই মনে রাখিস, তুই যত তাড়াতাড়ি এই বাড়ি থেকে যাবি তত তোর জন্য ভালো। আর যত দিনে বাড়িতে পড়ে থাকবি তত দিনের দিন আমার কাছে এরকম অত্যাচারিত হতে হবে তোর। আপু, তুমি এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছাও? আর বলিস না, ওই যে পাশের বাড়ির ওই মেয়েটার কাছে আমার কিছু কসমেটিক্স আনতে দিয়েছিলাম, ওইগুলোই আনতে যাচ্ছি। কিন্তু জীবন তুই তুই হঠাৎ করে কোত্থেকে আসতেছিস? আসলাম, ভাবলাম যে অনেক দিন তো তোমাদের বাসায় ঘুরি না, তাই কলেজটাও ছুটি দিল, তাই ভাবলাম যে তোমাদের বাসা থেকে ঘুরেই আসি। ভালোই করেছিস, আমিও তো সারাক্ষণ সংসার নিয়ে ব্যস্ত থাকি, আমি তো আর বাড়িতে যাওয়ার সময় পাই না। তা মা বাবা কেমন আছে রে? আলহামদুলিল্লাহ, আম্মা সবাই, বাসার সবাই অনেক ভালো আছে। তোমাদের বাসার সবাই ভালো আছে তো? আমার বাসাতে আমিই আছি, আর আমার যে শাশুড়ি তার কথা বাদ দে, সে এমনিতেই সবসময় ভালো থাকে। বুঝিস না, তার ছেলে থাকে প্রবাসে, প্রতি মাসে মোটা অঙ্কের টাকা পাঠায়, সেই টাকা শুধু 2 হাত ভরে খরচ করে, সে ভালো থাকবে না? আচ্ছা যাই হোক, তুই কিন্তু অনেক রোগা হয়ে গেছিস, তুই ঠিকমতো খাওয়া দাওয়া করিস না তাই না? কই, আমি তো আরো মোটা হয়ে গেছি, তুমি অনেকদিন পরে দেখতেছো তো এই জন্য। আসলে থাক, শাক দিয়ে আর মাছ দেখতে হবে না। তুই যে বন্ধু বান্ধব নিয়ে একটু বেশি ঘুরে বেড়াস তা আমি ভালো করেই জানি, কিন্তু তুই হেঁটে আসলি কেন? তোর বাইকটা কি হয়েছে? তোর ভাইয়া তোকে এত শখ করে গাড়ি কিনে দিল, গাড়ি রেখে আসছিস?
গাড়ি রেখে আসবো না? তুমি দেশের অবস্থা দেখতে চাও না, যে পরিমাণে তেলের সংকট। ওই অত বড় সিরিয়াল দিয়ে আমি এই তেল তুলতে যাব নাকি? তাই ভাবলাম হেঁটেই আসি। আর তোমাদের এদিক তো গাড়ি ঘোড়াও চলে না। তাও ঠিক বলছিস, এত দূর হেঁটে আসছিস, তোর পা জীবন, তোর জুতাতে এত ধুলা। কি করব, তোমাদের বাসায় আসার তো একটাই রাস্তা, যে পরিমাণে নোংরা রাস্তা। এই নোংরা রাস্তাতে তোমরা চলাচল করো কেমনে? এই যে কিছুক্ষণ আগে আসতে লাগে, দেখো তো জুতায় ধুলা পরে কি একটা অবস্থা। এদিকে আবার মুছিও নেই যে জুতাটা একটু পরিষ্কার করে আনবো। তুই এত চিন্তা করছিস কেন? তুই তোর বোনের বাড়িতে আসিস নাই? শোন, মুচির কাছে গিয়ে যদি তুই জুতা পরিষ্কার করতি, তাহলে তো তোর 50-100 টাকা খরচ হইতো। তুই আমার বাড়িতে এসেছিস, তোকে আমি ফ্রিতে এই জুতা জোড়া পরিষ্কার করে দেওয়াবো। তুই শুধু আমার সাথে চল। কি বলো আপু, সত্যি? আরে হ্যাঁ, সত্যি, চল। ঠিক আছে আপু, তাইলে চলো। আয়। কিরে বুড়ি, তুই এখানে নিশ্চিন্তে বসে আছিস, আর তোকে আমি পুরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি। বোমা, কি করো এসব? ছাড়ো, কিছু না হইতে খালি গায়ে হাত দাও, কেমন স্বভাব? চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না। আমি যা বলবো তা শুধু শুনবি, আর যা করতে বলবো সে কাজগুলো করবি। এই, তোকে কি আমি এই বাড়িতে খাওয়ায় পড়ায় রাখতেছি যে তুই এই বাগানে এসে আরামায়েশ করবি? কখনো না। তুই এই বাড়ির দাসী, তুই এই বাড়ির চাকরানি, এই কথা কি তুই ভুলে যাস? এই বাড়ির সমস্ত কাজকর্ম তোকে করতে হবে। তাহলে তুই কেন এই বাগানে এসে আরামায়েশ করছিস? না, আমি ভুলে যাইনি যে এই বাড়ির আমি দাসী চাকরানি। তবে কিন্তু আমি এটাও ভুলিনি যে আমি সোহেলের মা। সোহেলের সমস্ত কিছুর পর আমারও অধিকার আছে। তুমি মহারানীর মতো এই বাড়ির থাকো, আর আমি চাকরানির মতো এই বাড়ির থাকি। সমস্ত কাজ তো আমিই করি। আমার কি খারাপ লাগতে পারে না? আমার শরীরটা ভালো লাগতেছিল না, সেই জন্য আমি এই জায়গায় এসে বসে রয়েছি। এটাও কি আমার অপরাধ? বুঝি না, মাসের শেষের দিকে তো চলে আসছে। তুই ভালো করেই জানিস যার কিছুদিন পরে তোর ছেলে বেতন পাঠাবে, আর তোর তো এখন শরীর খারাপ হবেই, কারণ ওষুধ নিতে হবে, টাকা পয়সা হাতিয়ে নিতে হবে। শোন, তুই যে আশা করে এসব ভান ধরে আছিস না, সেই আশা কোনোদিনও তোর পূরণ হবে না। তোর সাথে আমি এত কোনো কথা বলতে চাচ্ছি না। তোর কাছে যে জন্য আসা, এই যে দেখ, আমার ভাই আসছে অনেক দিন পরে। আমার ভাইয়ের জন্য ভালো মন্দ রান্না করবি, ফ্রিজে যা যা আছে সব কিছু রান্না করবি। আরেকটা কথা, মূল কথাটা হচ্ছে আমার ভাই আজকে গাড়ি নিয়ে আসেনি। তোদের এলাকার যে রাস্তা না, এই নোংরার ভিতরে আমার ভাই এত কষ্ট করে হেঁটে আসছে। দেখ, আমার ভাইয়ের অত দামি জুতাটা ময়লায় দেখ একদম কি অবস্থা হয়েছে। আমি বলি কি, তুই সুন্দর করে আমার ভাইয়ের জুতাটা পরিষ্কার করে দে, যা। কি কইলে তুমি? এটা কি কইলা? তোমার এত বড় আসপর্দা যে তোমার ভাইয়ের পায়ের জুতা আমাক করছো পরিষ্কার করতে? তোমার এত সাহস আসে কোনতে? হ্যাঁ, যাও, তোমার যদি মন চায় তুমি যাই পরিষ্কার করো, আমি কখনো করবো না। নে, আমি বুঝতে পেরেছি, দিন দিন তোর সাহস খুব বেড়ে যাচ্ছে। তোকে আমি বলছি না যে আমার ভাইয়ের জুতা তুই পরিষ্কার করবি, মানে তোর পরিষ্কার করতেই হবে। যা, জুতা পরিষ্কার কর। আরে ওঠ, খেয়ে খেয়ে তো শরীরটা বানাচ্ছিস, কিন্তু কাজের বেলায় একটুও না। শুয়ে বসে থাকলে কি আর কাজকর্ম করা হবে?
বাড়িতে যে এত কাজ পড়ে আছে, তোকে যে সকাল থেকে বলছি যে বাড়ির কাজগুলো আজকে সারা দিনে করে কমপ্লিট করবি, কিন্তু তুই তো না, আমার কোনো কথাই শুনছিস না। তাই তোকে ভালোই বলছি, যা বাড়িতে গিয়ে কাজগুলো সেরে, আমার ভাই আসছে, আমার ভাইয়ের জন্য ভালো মন্দ রান্না কর, তাছাড়া কিন্তু খুব খারাপ হবে, কথাটা বলে দিলাম। জীবন, চল ভাই, তোর জন্য আমি নাস্তা পানির ব্যবস্থা করি। না, আমি কোনো কাজ করতে পারবো না। সংসারের যত কাজ আছে তুমি সারো। আর আজকে তুমি যেই কাজটা করলে না, এটা কিন্তু মোটেও ঠিক করনি। আমি সোহেল আসলে সোহেলের কাছে সব কিছু কয়ে দেব, আমি সব কিছু কয়ে দেব। কি বললি তুই? কি বললি? তুই তোর ছেলেকে সবকিছু বলে দিবি? তুই কথায় কথায় আমাকে হুমকি দিস না? তোকে আমি এত অত্যাচার, এত নির্যাতন করি, তারপরেও তুই সোজা হোস না। যাই হোক, তোকে আমি আর মারবো না, কিছু বলবো না, তবে তোকে আর এই বাড়িতে রাখবো না। তোকে যদি আমি এই বাড়িতে না রাখি, তোকে যদি বাড়ি থেকে আমি বের করে দেই, তাহলে তো তুই তোর ছেলেকে আর কিছুই বলতে পারবি না, তাই না? তাহলে আজকে আমি এই কাজটাই তোর সাথে করব। যা, এই মুহূর্তে তুই বাড়ি থেকে বের হয়ে যাবি। না না বৌমা, আমি কই যাব? আমাকে তারাই দিও না, আমি এই বাড়িতে কোনো জায়গায় যাবো না। আমাকে তারাই দিও না তুমি। তোকে তাড়িয়ে দেবো না, তোর এই রং তামাশা দেখার জন্য তোকে আমি এই বাড়িতে রাখবো? যা, এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবি। আর একটা কথা, শুধু এই বাড়ির আশেপাশে না, তোকে যেন আমি এই পুরো গ্রামের আশেপাশেও না দেখি। যা, বের হয়ে যা। আবার ফিরে ফিরে তাকা। আপু, একবার ঠিক কাম করিস। এই বুড়ি বাড়ির মধ্যে রাহে তোমার অন্ন ধ্বংস করে লাভ আছে? তার চাইতেন আমরা দুই ভাই বোন আরামায় সে জল রাইতে বাইরে খাই গে। আসো। চল। মা, তোমার সঙ্গে এত কিছু হয়েছে, আমাকে তো একটাবারও বলোনি, একটাবার আমাকে বলতা। আমি আমি খুব চেষ্টা করেছি খুব জানানোর জন্য, কিন্তু আমি পারিনি। আমি এই ভয় পাইছি, যদি তুই আমার কষ্টের কথা শুনে তোর একটা কিছু হয়ে যায়, আমি কি করে বাঁচবো? মা, আমি সব বুঝতে পারছি। ওই কাল নাগিনী ডাইনি আমাকে মিথ্যা কথা বলছে। আমি যতবারই ফোন দিয়ে তোমার কথা জিজ্ঞাসা করছি, ও বলছে আমার মা ভালো আছে, আমার মা অনেক সুখে আছে। কিন্তু আমি বুঝতে পারি না যে ও আমার মাকে এরকম নির্যাতন করছে, অত্যাচার করছে, ঠিক মতো খাইতে দেয়নি, এক মুঠো খাবারের জন্য আমার মা রাস্তা রাস্তা ভিক্ষা করে। মা, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো, আমি আখির মুখোমুখি হতে চাই। আমার মায়ের সঙ্গে কেন এমনটা করলো সেটা আমি জানতে চাই। চলো মা। বাজার, তুই যখন আইছিস আমার আর কোনো ভয় নেই, চল বাড়ি চল। চলো। হ্যাঁ সুলতানা, বল। আমার আর ভালো থাকা, আমি যে প্যারার ভিতর পড়ে গেলাম তার তোকে বলে বোঝাতে পারবো না। আর বলিস না, সোহেল তো দেশে আসছে, দেশে এসেই তার মাকে খোঁজাখুঁজি করছে। আমি তো মিথ্যা কথা বলছি যে তার মা তার বোনের বাসায় গেছে, কিন্তু সোহেল যদি এখন তার মাকে খুঁজে বের করে, তাহলে আমি কি করব বলতো? আমার চিন্তায় রাতে ঘুম হয় না। তুই আমাকে একটা বুদ্ধি দে না। বৌমা, তোকে আমি পরে ফোন দিচ্ছি। বুড়ি, তুই কেন আবার বাড়িতে আসছিস? তোকে আমি কি বলেছি যে তুই আর কখনো কোনোদিন এই বাড়িতে আসতে পারবি না? আর তুই কি জানিস তোর ছেলে দেশে আসছে? তোর ছেলেকে আমি বলেছি তুই তোর মেয়ের বাসায় গেছিস। এখন যদি সোহেল এসে তোকে এখানে দেখে, তাহলে তো সোহেল আমাকে আর বিশ্বাস করবে না, আমাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবে। তাই তোকে ভালো বলছি, তুই এখান থেকে চলে যা। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। তোকে আমি ঘাড় ধাক্কা দে এ বাড়ি থেকে বের করে দিব। তুই আমাকে কি বলছিলি? আমার মা
আমার মা আমার বোনের বাসায় গেছে, কিন্তু আমি আমার নিজের চোখে কি দেখলাম? একজন প্রবাসীর মা রাস্তার ভিক্ষুক। কিন্তু কেন? আমার মায়ের কি অপরাধ? আমার কি অপরাধ যে একজন প্রবাসীর মাকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে? কি কথা বলছিস না কেন? বল, আমার মায়ের কি অপরাধ ছিল যে তাকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হয়েছে? সোহেল, বিশ্বাস করো, আমি তোমার মাকে ভিক্ষা করতে পাঠাইনি। তোমার মা অতিরিক্ত টাকা পয়সা নষ্ট করতো। আমি তোমার মাকে অনেক বোঝাইছি যে দেখেন আম্মা, আপনি অযথা টাকাগুলো কেন নষ্ট করেন। তোমার মা রাগে ক্ষোভে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, আর আমার সাথে কথা না বললে আমি তো টাকা পয়সা দিতাম না। সেই জন্য তোমার মা গিয়ে ভিক্ষা করা শুরু করছে। চুপ! আরে একটা মিথ্যা কথা বলবি না। আমার মা টাকা পয়সা খরচ করে, আমার মা টাকা নষ্ট করে। জানিস, আমরা প্রবাসীরা না সত্যি অনেক বোকা। তোরা যখন এই দেশে প্রতিযোগিতা শুরু করিস, ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া, কে কত ভালো পোশাক পরলো, কে কত ভালো খাবার খাইলো, তোরা প্রতিযোগিতা শুরু করিস। আমরা প্রবাসীরাও ওই দেশে প্রতিযোগিতা করি, কিন্তু ভালো খাবারের জন্য নয়, ভালো পোশাকের জন্য নয়। আমরা প্রতিযোগিতা করি কে কত বেশি টাকা দেশে পাঠাইতে পারবে। আপনার ভালো খাবার খাই না, ভালো পোশাক পরি না। ভালো খাবার খাইতে গেলে পরিবারের কথা মনে হয়, ভালো পোশাক কিনতে গেলে পরিবারের কথা মনে হয়। আমরা যদি ওই দেশে ভালো খাবার খাই, ভালো পোশাক পরি, টাকা নষ্ট করি, তাহলে বেশি টাকা পাঠাইতে পারবো না। আমার পরিবারের প্রিয় মানুষগুলো ভালো থাকবে না। 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করার পরেও নিজে রান্না করে খাই। তুমি আমাকে বারবার বলতাম না, সোহেল তুমি কি কাজ করো? আমি তোমাকে বলতাম আমি এসি রুমে বসে খাবার প্যাকেট করি, কিন্তু না, আমি মরুভূমিতে কাজ করতাম। সেখানে 42 ডিগ্রি 44 ডিগ্রি মাত্রা, হাতে ফুসকা পড়ে যাইতো, শরীরে ফুসকা পড়ে যাইতো। শরীরে যে জায়গায় হাত দিতাম শুধু ব্যথা আর ব্যথা। কিন্তু এই কষ্টের কথাগুলো আমি কখনোই প্রকাশ করি না, কারণ একজন প্রবাসী মনে করে একজন প্রবাসী যদি ভেঙে পড়ে, একজন প্রবাসীর কষ্টের কথা যদি তার পরিবারকে বলে, তারা অনেক কষ্ট পায়। আমরা এত কষ্ট করেও কখন সুখ পাই জানিস? যখন ভিডিও কলে দেখি আমার প্রিয় মানুষগুলো আমাদের জন্য হাসছে, আমার সঙ্গে ভালো করে কথা বলছে, আমি অনেক ভালো আছি। তখন প্রত্যেকটা প্রবাসী সারা মাসে যে কষ্ট করে টাকা উপার্জন করে, সে সব কিছু ভুলে যায়। আমি তাদের দলের একজন। আমি এত কষ্ট করে টাকা ইনকাম করছি, দিন শেষে ভাবছি আমার মা ভালো আছে, আমার পরিবারের সবাই ভালো আছে, আমার কষ্টটা কষ্ট মনে করি নাই। কিন্তু আজকে যখন আমি দেখলাম একজন প্রবাসীর মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে, সবাইকে বলছে আমাকে 5টা টাকা দাও, আমাকে 10টা টাকা দাও, আমি সকাল থেকে কোনো কিছু খাইনি। এই দৃশ্য দেখার পরে আমার মনে হচ্ছিল আমার পায়ের নিচে মাটি নেই, পৃথিবীটা কাঁপছে। আমার মনে হচ্ছে ওই আকাশটা ভেঙে আমার মাথার উপরে পড়ছে। আমি এই দিন দেখার জন্য এত কষ্ট করছি, আমি এই দিন দেখার জন্য প্রবাসী এত কষ্ট করে টাকা উপার্জন করি নাই। আমার মাকে ভালো রাখার জন্য আমি ওই দূরপ্রবাসী এত কষ্ট করছি। আর আমার মাই যদি রাস্তায় ভিক্ষা করে, তাহলে তো আমি তোকে ক্ষমা করবো না। আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে, আর আমি যখন প্রবাস থেকে আসলাম তুই আমাকে সুন্দর করে সাজিয়ে গুজে মিথ্যা কথা বললি। আমার মা আমার বোনের বাসায় গেছে। আমি যখন আমার বোনের বাসায় যাইতে চাইলাম, তুই বললি না, আমি ফোন করে দিব, মা সবাইকে নিয়ে চলে আসবে। কিন্তু আমি বুঝতে পারিনি তুই আমার সঙ্গে দিনের পর দিন মিথ্যা কথা বলছিস, আর দিনের পর দিন আমার মাকে নির্যাতন করছিস। তুই জানিস তুই আমার জান্নাতকে কষ্ট দিছিস, তাই আমি তোকে ক্ষমা করব না। তুই একটু আগে বললি না যে আমি যদি এইগুলো সবকিছু জানতে পারি তাহলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। হ্যাঁ, আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। যা, এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ। সোহেল,
আমি বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করেছি। আমি জানি না আমার এই ভুলের ক্ষমা আছে কিনা, কিন্তু তারপরও আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আম্মা, আপনার কাছেও আমি ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আমার জীবনে আর কখনো এইরকম ভুল কাজ করব না। তোর কোনো ক্ষমা নেই, তোর একটাই শাস্তি, আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো। যা, এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ। আর যদি এই মুহূর্তে বাসা থেকে বের না হোস, আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। যা বলছি। কি আমার কথা কানে যাচ্ছে না? আমার কথা তোর কানের মধ্যে যাচ্ছে না, না? যা, বের হ। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। বিশ্বাস করো মা, আমি জানতাম আমার মা অনেক সুখী আছে, আমার মা অনেক ভালো আছে, কিন্তু আমার জানতাম না আমার মার এত কষ্ট। বেটারে, কষ্ট পাইস নি, তুই তো কিছুই জানতো না। তুই জানলে কি আর আমার এতটা কষ্ট হইতো? আর কিসের জন্য তুই ক্ষমা চাচ্ছিস? সন্তান কখনো কোনো মায়ের কাছে অন্যায় করতেই পারে না। তুই তো আমার একমাত্র সন্তান, তোকে আমি ভুল বুঝতে পারি ক? তুই তোর মায়ের সুখের জন্যে তোর বউয়ের বাড়ির থেকে বাইর করে দিছিস। এরকম সন্তান কয়টা ঘরে হয়? আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি প্রতিটা ঘরে ঘরে আমার সোহেলের মতো করে একটা করে ছেলে সন্তান দাও, যেন কোনো মায়ের আর দুঃখ কষ্ট না হয়। আল্লাহর কাছে দোয়া করি বাছা, তুমি আরো মেলা বড় হও, তোমার মতো সন্তান প্রতিটা ঘরে ঘরে হোক। কষ্ট পাই, চলো বাড়ির ভিতর চলো।